স্পেসের অজানা অন্ধকার ভেদ করে পৃথিবীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক রহস্যময় ধূমকেতু। কেউ জানে না এর উৎপত্তি কোথায়, কি উদ্দেশ্য নিয়েই বা তার আগমন। বিজ্ঞানীরা শুধু এটুকুই নিশ্চিত, এই ধূমকেতু পৃথিবীর পাশ থেকে অতিক্রম করতে সময় নেবে ঠিক 9 দিন। আর সেই 9 দিনেই পৃথিবী ফিরে যাবে আদিম যুগে। থাকবে না কোনো বিদ্যুৎ, থাকবে না কোনো যোগাযোগ ব্যবস্থা, পড়ে থাকবে নিঃশব্দ আর অসহায় এক সভ্যতা। কিন্তু গল্পের আসল টুইস্ট তো আসে তখন, যখন এক বিজ্ঞানী তার ছেলেকে সঙ্গে নিয়ে ধূমকেতুর ছবি তুলতে পাড়ি দেয় হিমালয়ের এক প্রত্যন্ত এলাকায়। মা হারা এই ছেলেটির জীবনে বাবাই তার একমাত্র আশ্রয়, অথচ অজানা এক কারণে দিন দিন তার প্রতি বাবার আচরণ হয়ে ওঠে আরো কঠোর আর নির্মম। প্রশ্ন একটাই, এটা কি শুধুই মানসিক দূরত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? লোকমুখে শোনা যায় লাল রঙের এই ধূমকেতু নাকি অশুভ বার্তা নিয়ে আসে। তাহলে কি এই রহস্যময় ধূমকেতু কোনো সর্বনাশের পূর্বাভাস দিচ্ছে, নাকি সবটাই কাকতালীয় বা কুসংস্কার? এই গল্পে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বুঝে ওঠা দেয় এমনই গা হিম করা হরর, অজানা সব রহস্য আর ফ্যান্টাসি থ্রিলে ভরা অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি 9। অ্যালবার্টের বাবা একজন বড় বিজ্ঞানী। আজ সূর্যগ্রহণ, তাই বাবা এবং অ্যালবার্ট একসাথে সূর্যগ্রহণ দেখবে। বাবা ছেলে মিলে একটা বিশেষ ধরনের কার্টুন বানায়, যেখানে সূর্যগ্রহণের রিফ্লেকশন পড়বে আর তারা সরাসরি সূর্যগ্রহণ দেখতে পাবে। অ্যালবার্ট অবশ্য ভয় পাচ্ছিল, কারণ তার প্রিয় শিক্ষিকা মার্সি সূর্যগ্রহণের সময় বাইরে বের হতে মানা করেছে। বাবা অ্যালবার্টকে সাহস দিয়ে বাইরে নিয়ে আসে। সূর্যগ্রহণ শেষে বাবা বলে, আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির ছোট্ট একটা গ্রহে বসবাস করছি। এমন আরো অনেক গ্রহ গ্যালাক্সিতে আছে। এই গ্যালাক্সিতে আরো কত রহস্য যে লুকিয়ে আছে তা কেউ জানে না, একমাত্র সৃষ্টিকর্তাই জানে সেখানে কি আছে। অ্যালবার্ট বলে, বাবা আমিও বড় হয়ে তোমার মতো বিজ্ঞানী হব। বাবা বলে, শুধুমাত্র বিজ্ঞানী হলেই তুমি সব প্রশ্নের উত্তর পাবে এমনটা না, তাই সব সময় প্রশ্ন করতে থাকো। কিছু প্রশ্নের উত্তর তোমার আশেপাশে নাও পেতে পারো, তবে আকাশের দিকে তাকালে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের দিন স্কুলে অ্যালবার্ট একটা খাম এনে তার শিক্ষিকা মার্সিকে দিয়ে বলে, এই খামটা আমি একটা জায়গায় পেয়েছি, আপনি দয়া করে পোস্ট করে দিবেন। খামের উপরে ডক্টর ইনায়েত খান লেখা ছিল। গল্প চলে আসে বর্তমানে। সব দেশের টিভিতে প্রচার হচ্ছে একটা বিশাল আকৃতির ধূমকেতু খুব জলদি পৃথিবীতে আছড়ে পড়বে। কোথাও কোথাও বলা হচ্ছে এই ধূমকেতু দুনিয়ায় পড়লে 9 দিনের মধ্যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। গল্প বর্তমানে ফিরে আসে। অ্যালবার্ট এখন অনেক বড় হয়ে গেছে। অ্যালবার্টের একটা ছেলে আছে, তার নাম অ্যাডাম। আজ অ্যালবার্টকে স্কুলের প্রিন্সিপাল ডেকে জানায় অ্যাডাম তার এক সহপাঠীকে পাথর দিয়ে মারার কারণে মাথায় ব্যান্ডেজ করতে হয়েছে। অ্যালবার্ট অ্যাডামের হয়ে ক্ষমা চাইলেও কোনো কাজ হয় না। অ্যাডামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অ্যালবার্টের প্রচন্ড রাগ হয়। গাড়িতে অ্যালবার্ট অ্যাডামকে অনেক বকা দিয়ে বলে, তুমি কি একটু স্বাভাবিক হতে পারো না? সামনে মিড টার্ম পরীক্ষা, আমি এখন তোমাকে কোন স্কুলে ভর্তি করব? অ্যাডাম কান্না করতে করতে বলে, আমি মাকে অনেক মিস করি। অ্যালবার্ট বলে, তাকে কখনো দেখোইনি, তাকে মিস করবে কিভাবে? তোমাকে 1000 বার বলেছি আমি তোমার মা এবং আমি তোমার বাবা। অ্যাডাম আর সহ্য করতে না পেরে বলে, তুমি আমার মা নও। বলেই হঠাৎই গাড়ির দরজা খুলে বের হতে গেলেই একটা গাড়ির সাথে ধাক্কা খায়। হাসপাতালে অ্যাডামের জ্ঞান ফেরে। ডক্টর জিজ্ঞেস করে, মাথায় ব্যথা করছে? অ্যাডাম বলে, ব্যথা করলে তো কান্না করতাম। ডক্টর বলে, তাহলে কোনো সমস্যা নেই, তুমি একদম ঠিক আছো। এখন থেকে সবার সাথে বন্ধুত্ব করবে, ঠিক আছে? তাহলে বাবা আর রাগ করবে না। অ্যাডাম মন খারাপ করে বলে, বাবা আমার উপরে অনেক রাগ, তাই না? ডক্টর বলে, চিন্তা করো না, আস্তে আস্তে রাগ কমে যাবে। ডক্টর অ্যালবার্টকে বলে, দেখো অ্যাডামের মা নেই, আর এমন বাচ্চারা একটু দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তুমি নিজের রাগ কমিয়ে ওকে একটু সময় দাও। আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, তারপরও ওকে সময় দেওয়ার চেষ্টা করো। তখনই খবরে বলা হয় ধূমকেতুটি পৃথিবীর উপরে পড়তে পারে, আবার পৃথিবীর পাশ দিয়েও চলে যেতে পারে। ধূমকেতুটা পৃথিবীর পাশ দিয়ে গেলে 9 দিনের জন্য সকল প্রকারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। ডক্টর জিজ্ঞেস করে, 2 সপ্তাহ পরে ধূমকেতু পড়বে, কি মনে হয় পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? অ্যালবার্ট বলে, পৃথিবী ধ্বংস করার জন্য ধূমকেতুর প্রয়োজন নেই, তার জন্য তো আমরাই যথেষ্ট। অ্যালবার্ট অফিসে আসলে তার সহকর্মীরা ধূমকেতুর বিষয়ে জিজ্ঞেস করে। অ্যালবার্ট বলে, আমার ধারণা মতে ধূমকেতু কোনো সমুদ্রে পড়বে। অ্যালবার্টের সহকারীরা জানায়, স্যার গুজবে শোনা যাচ্ছে আপনার শিক্ষাগুরু ডক্টর ইনায়েত খান নাকি
অফিসে আসলে কিন্তু আমাদের সাথে দেখা করাবেন। এমন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে আমরা সামনাসামনি দেখতে চাই। আজকে অ্যাডামের জন্মদিন। অ্যালবার্ট অ্যাডামকে নিয়ে তার মা অ্যানির কবর জিয়ারতে আসে। অ্যানির কবর জিয়ারতে অ্যানির ভাই জেমসও এসেছে, কিন্তু জেমস অ্যালবার্টের উপরে অনেক রাগ, তাই সে অ্যালবার্ট এবং অ্যাডামের সাথে কোনো কথাই বলে না। অ্যালবার্ট জেমসকে বলে, ও তো একটা ছোট বাচ্চা, ওর সাথে কি এমন করা উচিত? জেমস বলে, তোমার ওই ছেলের জন্যই আমার ছেলেটা গত 1 বছর যাবত হুইল চেয়ারে। অ্যালবার্ট বলে, আমরা সবাই সেখানেই ছিলাম জেমস। রিচার্ড ছাদ থেকে পা পিছলে পড়তে গিয়েছিল, তখন অ্যাডামই তাকে বাঁচানোর চেষ্টা করছিল। জেমস এবার রেগে বলে, না অ্যালবার্ট, তুমি কিছুই জানো না, অ্যাডামই রিচার্ডকে ধাক্কা দিয়েছিল। অ্যাডাম প্রথমে জন্মের সময় অ্যানিকে মেরেছে, তারপর আমার ছেলের জীবনটাকে জাহান্নাম বানিয়েছে। ও আসলে মানুষ না, ও একটা ইভিল। ও যতদিন তোমার জীবনে থাকবে তোমাকেও শান্তিতে থাকতে দিবে না। রাতে অ্যাডামের জন্মদিন পালন করা হয়। অ্যালবার্টের এক বন্ধু বলে, এভাবে আর কতদিন? তুই নিজেও তো অ্যাডামকে সময় দিতে পারিস না, বাসায় সবসময় ওর জন্য কেউ থাকলে ভালো হয়। তাহলে দ্বিতীয় অ্যানিকে আনা যাক, কি বলিস? অ্যালবার্ট বলে, অ্যানির মতো কেউ হতে পারবে না, তাই কাউকে বিয়ে করাও সম্ভব না। অ্যালবার্ট স্পেশাল ক্লাস নিতে একটা বিশেষ অডিটোরিয়ামে আসে। অ্যালবার্ট বলে, আজ আমি প্রশ্ন উত্তর পর্বে ক্লাস করব। প্রথমে আমি শুরু করি। কেউ যদিও আমাকে এই প্রশ্ন করেনি, তবুও আমি বলছি, এই ধূমকেতুর কারণে আমাদের পৃথিবী ধ্বংস হবে না, তবে পৃথিবীর গা ঘেঁষে যাওয়ার কারণে সারা পৃথিবীতে একটা ইলেকট্রোম্যাগনেটিক বাবলের মতো তৈরি হবে। ফলে যেসব জিনিসে বিদ্যুৎ ব্যবহার করা হয় সব বন্ধ হয়ে যাবে, আর এর প্রভাব 9 দিন পর্যন্ত থাকবে। অর্থাৎ 9 দিন পর্যন্ত কোনো প্রকার সোশ্যাল মিডিয়া কাজ করবে না এবং কোনো ইলেকট্রনিক জিনিসও কাজ করবে না। একজন জিজ্ঞেস করে, এই ধূমকেতু কোথা থেকে আসে? অ্যালবার্ট জানায়, সেটা আজও একটা রহস্য, হয়তো অজানা কোনো এক গ্যালাক্সি থেকে আসে। তবে এই ধূমকেতু মাউন্ট এভারেস্টের সমান। কথিত আছে এমনই এক ধূমকেতু বারমুডা ট্রায়াঙ্গেলে পড়েছিল, তবে সেই ধূমকেতুর ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব এখনো আছে। এই জন্যই কোনো প্লেন বা কিছু ওই ট্রায়াঙ্গেলের উপর দিয়ে গেলে সেটাকে সে নিজের দিকে টেনে নেয়। অ্যালবার্ট বলে, এই ধূমকেতুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে করো এই ধূমকেতুর কারণে আমরা প্রযুক্তি থেকে বের হয়ে আবারও কিছুদিন মানুষের মতো প্রকৃতির সহায়তায় বাঁচবো। কারণ এই 9 দিন না কোনো গাড়ি কাজ করবে, না কোনো বাইক, আর না কোনো সোশ্যাল মিডিয়া। ধূমকেতু পৃথিবীতে আঘাতের আর মাত্র কয়েকদিন বাকি, তাই সবাই তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় জমিয়েছে। কারণ সেই 9 দিন পুরনো জামানার তেলের মাধ্যমে মোটর চালিত গাড়ি ছাড়া কোনো গাড়ি চলবে না, তাই খাবার বা কোনো জিনিস আনাও সম্ভব না। পরের দিন ডক্টর এনায়েত খান অ্যালবার্টের বাসায় আসে। এনায়েত বলে, আমি তোমার বাসায় একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি। তুমি কখনো হিমালয়তে গিয়েছো? অ্যালবার্ট বলে, না স্যার। এনায়েত বলে, ওখানে আমার একটা হলিডে হোম আছে। আগে ওটা একটা হোটেল ছিল, শখের বসে ভিলাটা কিনে নিয়েছিলাম। ওই জায়গা থেকে ধূমকেতু সরাসরি দেখা যায়। আমি ওখানে যেতাম, কিন্তু দেশ বিদেশের নাম করা কিছু বিজ্ঞানীদের সাথে এই ধূমকেতুর রিসার্চে আমার অংশগ্রহণ করার কথা, তাই আমার হয়ে তুমি আমার ওই ভিলায় গিয়ে থাকবে আর ধূমকেতু ছবি তুলবে। অ্যালবার্ট বলে, ছবি তো আমি এখান থেকেও তুলতে পারবো, তার জন্য হিমালয়তে যাওয়ার কি দরকার? এনায়েত বলে, ওই এলাকাটা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং অন্ধকারে ভরা একটা কোণা, কারণ আধুনিকতা ওখানে এখনো প্রবেশ করেনি। তুমি সেখানে গেলে নানা রকমের গল্প শুনতে পারবে, কোনোটা অন্ধবিশ্বাস তো কোনোটা কুসংস্কার। বনের মধ্যে 2টা জনগোষ্ঠী আছে যারা এখনো দুই পক্ষের শত্রু। একটা প্রাচীন বৌদ্ধ মন্দিরের সাধু এই জনগোষ্ঠীর মাঝে শান্তি স্থাপনের চেষ্টা করছে, তবে এখনো তারা এক হয়নি, আর এর কারণ শুধু একটাই, আর তা হলো ওই ধূমকেতুর ভয়। অ্যালবার্ট বলে, দুনিয়ার সবাই তো ধূমকেতুকে ভয় পাচ্ছে, এতে আবার নতুন কি আছে? এনায়েত মুচকি হেসে বলে, দুনিয়ায় যে এই লাল ধূমকেতু আঘাত করবে ওই এলাকার লোক সেটা 100 বছর আগে থেকেই জানে। আদি ভাষার কোনো এক পাহাড়ের গুহায় এসব লেখা আছে। এর আগেও একটা বিশাল আকৃতির ধূমকেতু এই পৃথিবীকে আঘাত করেছিল। মজার বিষয়, ওই জনগোষ্ঠীর পূর্বপুরুষেরা আগেই তা অনুমান করেছিল এবং তেমনই এক ধূমকেতু 100 বছর পর আবারও পৃথিবীতে আঘাত করবে, আর হচ্ছেও ঠিক তাই। তাদের ধার্য করা দিনেই সেই লাল ধূমকেতু আবারও পৃথিবীতে আঘাত করবে। পৃথিবীর খুব অল্প সংখ্যক জায়গা থেকেই ওই ধূমকেতুকে সরাসরি দেখা যাবে। ওই জনগোষ্ঠীর মতে ধূমকেতুকে দেখা সম্ভব, আর ওই 9 দিন আকাশে ধূমকেতুর লাল আভা দেখা যাবে। এই সব কিছুই ওই পাহাড়ের গুহায় লেখা আছে, আর ঠিক এই জন্যই ওই এলাকার সবাই ভয়ে আছে। তো কি বলো, যাবে ওখানে? অ্যালবার্ট এবার এক কথায় রাজি হয়ে যায়। এনায়েত বলে, ওই ভিলায় হাক্কা নামের এক কেয়ারটেকার আছে, সে ওই এলাকাতেই থাকে, সে তোমাদের খেয়াল রাখবে, রান্নাও সেই
করবে। অনেক ভালোই হবে, কারণ অ্যাডামও খেলার জায়গা পাবে, তুমিও তোমার একটা টিম বানিয়ে কাজে লেগে পড়ো, আর অষ্টম দিনে আমি ওখানে পৌঁছে যাব। অ্যালবার্ট জিজ্ঞেস করে, কিন্তু আপনি আসবেন কিভাবে? এনায়েত বলে, সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। এদিকে সেই ধূমকেতু দ্রুত বেগে দুনিয়ার দিকে ধেয়ে আসছে। অ্যালবার্ট তার 2 সহকারী এবং মুম্বাই থেকে 2জন প্রফেশনালকে নিয়ে একটা টিম গঠন করে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এত বড় ভিলা দেখে অ্যাডাম তো অনেক খুশি। এদিকে অ্যালবার্টের টিমের সবাই হিমালয়ে পৌঁছে হোটেলে ওঠে। হোটেলে তখন অনেক ভিড়, কারণ অনেকেই ধূমকেতু সরাসরি দেখতে এখানে এসেছে। অ্যালবার্ট তার টিমকে ভিলায় উঠতে বললে দিব্যা বলে, না স্যার, আমরা ভিলায় উঠলে আপনি ভিলাকেও অফিস বানিয়ে নেবেন। আপনার উচিত অ্যাডামকে বেশি বেশি সময় দেওয়া। অ্যালবার্ট সকলকে পরিচিত হতে বলে। মুম্বাইয়ের একজনের নাম নীরব আর অন্যজন ইব্রাহিম, আর অ্যালবার্টের ছেলে অ্যাসিস্ট্যান্টের নাম সন্দীপ আর মেয়ে অ্যাসিস্ট্যান্টের নাম দিব্যা। অ্যালবার্ট তার টিমকে পাহাড়ের চূড়ার উপরের একটা জায়গায় এনে বলে, এখানে আগে আর্মিদের বেস ছিল। 62 সালের যুদ্ধের পর আর্মি এই জায়গা ছেড়ে চলে গেছে। এই টাওয়ারের মাধ্যমে তারা আশেপাশে পর্যবেক্ষণ করত। আপাতত এটাই আমাদের অফিস। এদিকে অ্যাডাম তো মহা আনন্দে দিন কাটাচ্ছে। অ্যালবার্ট ভিলায় রাখা একটা জিপ গাড়ির ইনস্ট্রাকশন বই দেখে জিপকে পুরোনো মডেলের গাড়িতে মডিফাই করে নেয়। যেহেতু হেডলাইট কাজ করবে না, তাই গাড়ির সামনে 2টা মশাল লাগিয়ে নেয়, আর তার টিমের জন্য একই রকমের আরেকটা গাড়ির ব্যবস্থা করে। অ্যালবার্ট তার টিমকে জানায় আগামীকাল ধূমকেতু পৃথিবীকে আঘাত করবে, তাই সবাই যেন মানসিকভাবে প্রস্তুত থাকে। এই 9 দিন তাদের অনেক ব্যস্ত সময় পার করতে হবে। রাতে ভিলায় ফিরে অ্যালবার্ট নিজের বিয়ের ছবি দেখে তার জীবনের সোনালী দিনগুলোর কথা মনে করে। কলেজ লাইফে অ্যানির সাথে তার পরিচয় হয়, সেখান থেকে একে অপরকে ভালোবাসা, ক্লাস বাঙ্ক করে ঘুরতে যাওয়া। কলেজ লাইফ শেষে অ্যালবার্ট অ্যানিকে প্রপোজ করে। এরপর ধুমধাম করে বিয়ে। অ্যালবার্ট সুন্দর একটা বাসা নেয়। বাসায় বেশ সুন্দরভাবেই তাদের দিন কাটছিল। একদিন অ্যানি জানায় সে প্রেগন্যান্ট। অ্যালবার্ট আর অ্যানি দুজনেই অনেক খুশি হয়ে যায়। অ্যালবার্ট অ্যাডামের রুমে এসে দেখে অ্যাডাম অ্যানির ছবি জড়িয়েই ঘুমিয়ে গেছে। সকাল হয়ে যায়, আর আজ সেই কাঙ্ক্ষিত দিন। আজ ধূমকেতু পৃথিবীতে আঘাত হানবে। অ্যালবার্ট তার টিমকে বলে, ওই ওয়াচ টাওয়ার থেকে তোমরা ধূমকেতুর গতিবিধি দেখবে, আর আমি আমার জন্য একটা জায়গা পছন্দ করেছি, আমি সেখানেই থাকবো। অ্যালবার্ট একটা বিশাল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে নজর রাখে। রাত হয়ে যায়। অ্যালবার্ট মশাল জ্বালিয়ে নেয়। অ্যালবার্ট দেখে ধূমকেতু পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে। ভয়ে তার গলার পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে হাক্কা বিশেষ এক মন্ত্র জপ করতে শুরু করে। কিছুক্ষণ পরেই খালি চোখেই দেখা যায় ধূমকেতু এবং তার কিছু টুকরা পৃথিবীতে পড়ছে। অ্যালবার্ট দেখে তার পেছনের জঙ্গলে বিশাল এক আলো এসে পড়েছে। সাথে সাথেই সারা পৃথিবীর আলো নিভে যায়, কারণ সব প্রকারের ইলেকট্রনিক জিনিস কাজ করা বন্ধ করে দিয়েছে। অ্যালবার্ট মশাল দিয়ে ধূমকেতুর টুকরো খুঁজতে জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলের মাঝামাঝি এসে কিছু একটার উপস্থিতি টের পায়। অ্যালবার্টের মনে হয় তার আশেপাশে কিছু একটা আছে, যেটা খুব দ্রুত চলাফেরা করছে। হঠাৎই সেই জিনিসটা অ্যালবার্টের কাছে এসে ধাক্কা দিতেই অ্যালবার্ট মাটিতে পড়ে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর অ্যালবার্টের জ্ঞান ফেলে দেখে একটা মেয়ে পাথরের উপরে পড়ে আছে, তার ঘাড়ে একটা ট্রাভেলার ব্যাগ। অ্যালবার্ট মেয়েটাকে বাসায় নিয়ে আসে। হাক্কা এবং অ্যাডাম অবাক হয়ে দেখে তারা কিছুই বুঝতে পারছে না যে এই মেয়েটা কোথা থেকে আসলো। অ্যালবার্ট মেয়েটাকে একটা রুমে শুইয়ে দিয়ে কপালে হাত দিয়ে দেখে তার অনেক জ্বর। অ্যালবার্ট হাক্কাকে বলে, কাল সকাল পর্যন্ত জ্বর না কমলে ডক্টর ডাকা লাগবে, আপনি চলে যান। কিন্তু হাক্কা ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে সে সকালে এসে নাস্তা বানিয়ে দিবে। অ্যালবার্ট আকাশে তাকিয়ে দেখে ধূমকেতুর লাল আভা। অ্যালবার্ট হাসতে হাসতে বলে, এটা তো ধূমকেতুর লেজ, ভয় পাওয়ার কিছুই নেই, ধূমকেতু আমাদের কোনো ক্ষতি করবে না। হাক্কা বলে, না স্যার, এটা একটা অশুভ লক্ষণ। অ্যালবার্ট ভাবে হাক্কা এই এলাকার, তাই কুসংস্কারে বিশ্বাস করে, এই জন্যই হাক্কার কথাকে পাত্তা দেয় না। হাক্কাকে বিদায় দিয়ে জিপের দিকে তাকাতেই লক্ষ্য করে জিপের পেছনে ধোঁয়া। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখে মেয়েটার ব্যাগ থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। অ্যালবার্ট তাড়াতাড়ি ব্যাগটা মাটিতে ফেলে দিলে সেখান থেকে লাল জ্বলন্ত কিছু একটা বের হয়। অ্যালবার্ট তাড়াতাড়ি স্টোররুম থেকে গ্লোভস এনে একটা লোহার বিশাল পাত্রে জ্বলন্ত পাথরটা রেখে দেয়। পাথরটা এতটাই গরম ছিল যে গ্লোভস পরার পরও অ্যালবার্ট তার তাপ সহ্য করতে পারছিল না। অ্যালবার্ট পাথর রেখে পেছনে তাকাতেই দেখে অ্যাডাম দাঁড়ানো। অ্যালবার্ট অ্যাডামকে বকা দিয়ে বলে, যাও ঘুমাতে যাও। অ্যাডাম সকালে উঠেই মেয়েটার রুমের দিকে যেতে গেলে অ্যালবার্ট এসে বলে, আগে গিয়ে দাঁত ব্রাশ করো। অ্যালবার্ট মেয়েটার রুমে এসে দেখে মেয়েটার কেবলই ঘুম ভেঙেছে।
অ্যালবার্টকে দেখে মেয়েটা বেশ ভয় পেয়ে যায়। অ্যালবার্ট তাকে আশ্বস্ত করে বলে, চিন্তার কিছু নেই, গত রাতে জঙ্গলে তোমার সাথে আমার ধাক্কা লাগে, তুমি হয়তো পাথরের উপরে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, ঠান্ডায় তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি কে আর ওই জঙ্গলে গেলে কিভাবে? মেয়েটা জানায় তার নাম এভা। সে দিল্লি থেকে তার কিছু ফ্রেন্ডের সাথে ধূমকেতু দেখার জন্য এসেছিল। ধূমকেতু দেখতে সবাই পাহাড়ের উপরে ওঠে আর জায়গাটায় অনেক ভিড় থাকায় তারা 2 থেকে 4 জন ফাঁকা একটা জায়গা খুঁজতে থাকে। হঠাৎ কিভাবে যেন এভা পথ হারিয়ে ফেলে। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই উপর থেকে গরম পাথর তার গায়ের উপরে পড়ে আর সে অজ্ঞান হয়ে যায়। অ্যালবার্ট হাসতে হাসতে বলে, ওটা গরম পাথর না, ওটা আসলে ধূমকেতুর টুকরো ছিল। এমনটা 1000 বছরে একবার হয় যে ধূমকেতুর কোনো টুকরা পৃথিবীতে পড়ে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বড় ঘটনার পরও আপনি জীবিত। আরো অবাক করার বিষয়, ধূমকেতুর একটা টুকরো আপনার ব্যাগে ছিল, যার কারণে আপনার ব্যাগে যা ছিল সব পুড়ে গেছে। আপনার মনে আছে আপনি ধূমকেতুর টুকরোটা ব্যাগে কেন ঢুকিয়েছিলেন? এভা অবাক হয়ে বলে, আমি কেন এটা ব্যাগে নিব? এভা এবার বেশ ভাবনায় পড়ে যায়। অ্যালবার্ট ইতস্তত করতেই এভার কপালে হাত রেখে দেখে এভার গায়ে এখনো জ্বর আছে, তাই তাকে বিশ্রাম নিতে বলে। যাওয়ার আগে জানিয়ে যায় এবার কিছু লাগলে সে হাক্কাকে ডাকতে পারবে, আর তার ছেলে অ্যাডাম একটু দুষ্টু, তাই সে যদি এই রুমে আসে এভা যেন তাকে ইগনোর করে বলেই বের হয়ে যায়। হাক্কাকে তখনও বেশ চিন্তায় মনে হয়। অ্যালবার্ট হাক্কাকে বলে বেস ক্যাম্পে গিয়ে তার টিমমেটদেরকে জানিয়ে দিতে আজ সে আসবে না, সে অন্য এক জায়গায় যাচ্ছে। আর অ্যাডামকে বলে যায় মেয়েটা রেস্ট নিচ্ছে, ওই রুমে যাবে না আর ওকে বিরক্ত করবে না। অ্যালবার্ট গত রাতে তার সাথে এবার যেখানে ধাক্কা লেগেছিল সেখানে এসে সব মনে করার চেষ্টা করে। ঠিক তখনই একটা নেকড়ে এসে অ্যালবার্টকে তাড়া করে। অ্যালবার্ট কোনো মতে দৌড়ে নিজের জান বাঁচায়। নেকড়েটা এক সীমা পর্যন্ত এসে কেন যেন সেই সীমার বাইরে আসে না। অ্যালবার্ট তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে ভিলায় চলে আসে। এদিকে অ্যাডাম ধীরে ধীরে এভার রুমে এসে এভাকে দেখছিল। এভা হঠাৎই অ্যাডামের হাত ধরলে অ্যাডাম ভয়ে কেঁপে ওঠে। এভা বলে, তুমি অ্যাডাম তাই না? তোমার বাবা তোমার কথা বলে গেছে। তোমার হাতে কি? অ্যাডাম দেখায় এটা একটা ফ্লিপ বুক। এভা বইটা ফ্লিপ করে দেখে অ্যাডাম নিজেকে আর তার মাকে এনেছে। এভা বলে, তোমার মা কই? অ্যাডাম জানায় মা অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এভা জিজ্ঞেস করে, এখানে বাবার ছবি নেই কেন? অ্যাডাম বলে, বাবা কখনোই আমার সাথে ভালো ব্যবহার করে না, সব সময় বকা দেয় আর আমাকে সময়ও দেয় না, তাই আমি তার ছবি আঁকি না। এভা জিজ্ঞেস করে, এখানে তোমার কোনো বন্ধু নেই? অ্যাডাম বলে, না। এভা বলে, তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাও। অ্যাডাম অনেক খুশি হয়ে যায়। অ্যাডাম আর এভা বাইরে বল নিয়ে খেলছিল। হাক্কা কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাদেরকেই দেখছে। অ্যালবার্ট অবশ্য অ্যাডামকে খুশি দেখে অনেক খুশি, তবে একটু অবাক হয়ে বলে, অ্যাডাম এত জলদি কারোর সাথে বন্ধুত্ব করে না। যাক, ভালোই হয়েছে। হাক্কা বলে, স্যার আকাশের ওই লাল রং থাকা পর্যন্তই এসব থাকবে, তারপর সব আগের মতো হয়ে যাবে। অ্যালবার্ট হাক্কার এই রহস্যময় কথার কোনো মানে বোঝে না। অ্যালবার্ট বরাবরের মতোই হাক্কাকে পাত্তা না দিয়ে স্টোর রুমে গিয়ে ধূমকেতুর সেই জ্বলন্ত টুকরা পর্যবেক্ষণ করে। রাত হয়ে যায়। এবার হাক্কাকে বলে, সারাদিন তো অনেক কাজ করলেন, এবার বাসায় গিয়ে নিজের পরিবারকে সময় দেন। হাক্কা বলে, সৃষ্টিকর্তা ছাড়া আমার আর কেউ নেই। এবার বলে বাসায় গিয়ে সৃষ্টিকর্তার প্রার্থনা করেন। হাক্কা খাবারের বাটি এভাকে দিয়েই চলে যায়। হাক্কার ব্যবহার দেখে মনে হয় সে এভাকে পছন্দ করছে না। এভা অ্যাডামকে বাইরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, ঠান্ডায় কি করছো? অ্যাডাম বলে, ড্রয়িং করছি, কিন্তু আমার বইতে আঁকাতে ভালো লাগে না, আমি দেওয়ালে আঁকাতে চাই, বাবা বকা দিবে তাই আঁকাতে পারি না। এভা বলে, বাবার চিন্তা করতে হবে না, আজ তুমি দেওয়ালে আঁকাবে। অ্যাডাম ভয় পেলেও এভা বলায় সে সাহস করে তার রং নিয়ে সিঁড়ির পাশের দেওয়ালে ইচ্ছা মতো পেন্টিং করে। অ্যাডামকে রেখে এভা অ্যালবার্টের কাছে গিয়ে দেখে অ্যালবার্ট ধূমকেতু ট্রেল অর্থাৎ লেজ দেখছে। এভা বলে, এই লাল আভা দেখলে মনে হয় ওটা অন্য কোনো দুনিয়ার দরজা, না জানি ওই গ্যালাক্সিতে কত রহস্য লুকিয়ে আছে। অ্যালবার্ট বলে, তোমার বাসা কোথায়? এভা বলে, এখান থেকে অনেক দূরে, জায়গাটার নাম বললে চিনতে পারবেন না। অ্যালবার্ট জিজ্ঞেস করে, তোমার বাবা মা? এভা আকাশের দিকে ইশারা করে, হয়তো এটাই বোঝাচ্ছে যে তার বাবা মা মারা গেছে। এভা বলে সে আগামীকালই তার বন্ধুদের কাছে ফিরে যাবে। অ্যালবার্ট বলে, তোমাকে অ্যাডাম অনেক মিস করবে। এভা বলে, আমিও মিস করব। রাতে এভা, অ্যালবার্ট এবং অ্যাডাম একসাথে ডিনার করে।
পরের দিন সকালে অ্যালবার্ট ধূমকেতুর সেই জ্বলন্ত টুকরা একটা বাক্সে নেয়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে এভাকে ভ্যালিতে নামিয়ে দিতে যায়। গাড়িতে অ্যালবার্ট বলে ধূমকেতুর টুকরাটার কি হবে? এভা বলে ওটা আপনিই রেখে দিন, আপনার গবেষণার কাজে লাগবে। অ্যালবার্ট এভাকে ভ্যালিতে নামিয়ে দিয়ে আশেপাশের লোকদের কাছে এই ধূমকেতু সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। তবে এলাকাবাসীর মতে আকাশের ওই লাল চিহ্ন অশুভ সংকেত, যেটা বিনাশের প্রতীক। তাদের কাছে তো চাঁদও ভয়ঙ্কর কিছু। এদিকে এবার যেহেতু কাপড় চোপড় সব পুড়ে গেছে, তাই সে কিছু জামা কিনতে একটা দোকানে আসে। কিন্তু দোকানের মহিলাটি এবার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল। এবার তার দিকে তাকিয়ে হাসলেও মহিলাটা মুখ গম্ভীর করে রাখে। এবার জামা দিয়ে বলে কত হলো? মহিলাটি তার আংটি ঘোরাতে ঘোরাতে বলে এখানে কেন এসেছো আর কখনো আসবে না। হঠাৎই এবার শয়তানের মতো হেসে বলে তুমি তাহলে জানো আমি কে? এবার চোখের মনি লাল হয়ে যায়। এভা বলে তুমি ভালো করেই জানো আমি তোমার ক্ষতি করতে চাইলে ওই আংটি তোমাকে বাঁচাতে পারবে না, বলেই দোকান থেকে বের হয়ে যায়। তখন অ্যালবার্টও তার গাড়ি নিয়ে যাচ্ছিল। এভাকে দেখে জিজ্ঞেস করে তোমার বন্ধুরা কই? এভা বলে ওরা কাজার দিকে গেছে, আমি ভাবলাম কিছু জামা কিনবো তাই ওদের সাথে পরে জয়েন করব। অ্যালবার্ট বলে সামনে 10 কিলোমিটার রাস্তার পর কাজায় যাওয়ার ব্রিজ, তুমি গাড়িতে ওঠো আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ব্রিজের কাছে গিয়ে দেখা যায় ব্রিজ ভেঙে গেছে। বিদ্যুৎ না আসা পর্যন্ত ব্রিজ মেরামত করা সম্ভব না, আর এই রাস্তা ছাড়া শহরে যাওয়াও সম্ভব না। তাই এভা বলে তাকে ভ্যালিতে রেখে আসতে, সে তার বন্ধুদের সাথে মিলে কোনো থাকার ব্যবস্থা করে নিবে। কিন্তু অ্যালবার্ট রিকোয়েস্ট করে তার সাথে ভিলায় যেতে, কারণ এভাকে দেখলে অ্যাডাম অনেক খুশি হয়ে যাবে। এভাও না করতে পারে না। অ্যালবার্ট আর এভা বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। এভাকে দেখে অ্যাডাম অনেক খুশি হয়, কিন্তু এভা বাসায় ফিরে কেমন যেন রহস্যময়ী ভাবে মুচকি হাসে। অ্যালবার্ট বাসায় ফিরে সিঁড়ির দেওয়ালে অ্যাডামের ড্রয়িং দেখে অ্যাডামকে অনেক বকা দেয়। অ্যালবার্ট চলে গেলে অ্যাডাম উপরে তাকিয়ে দেখে এভা তার দিকে তাকিয়ে হাসছে। অ্যাডাম বুঝে যায় এভা ইচ্ছা করেই তার বাবার কাছে তাকে বকা খাইয়েছে। অ্যালবার্ট অ্যাডামকে তার রুমে শুইয়ে দেয়। অ্যাডাম বলে বাবা আমার অনেক ভয় করছে। অ্যালবার্ট রাগ করে বলে দেয়ালে আঁকানোর সময় ভয় করেনি, এখন চুপ করে ঘুমাও, আমার কাজ আছে, আমাকে ডিস্টার্ব করবে না। কিছুক্ষণ পরেই দমকা বাতাসে অ্যাডামের ঘরের মোমবাতি নিভে যায়। অ্যাডাম মোম জ্বালাতেই দরজায় কারো টোকার আওয়াজ সরে দেখা যায় এভা এসে দরজা ধাক্কাচ্ছে, আর চারিপাশে কেমন একটা ফিসফিস আওয়াজ ভেসে আসছে। দরজা ধাক্কানো থেমে গেলে অ্যাডাম আস্তে করে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তারপর এক দৌড়ে ছাদে এসে বাবার কাছে যেতে চায়, কিন্তু এভা অ্যাডামকে ধরে অশরীরী কণ্ঠে বলে তুমি বাবাকে বিরক্ত করতে যাচ্ছ কেন? অ্যাডাম বলে আমার তোমাকে ভয় লাগছে, কে তুমি? এভা ধূমকেতুর সেই জ্বলন্ত টুকরো খালি হাতে ধরেই অ্যাডামকে দেখায়। যে টুকরো গ্লোভস পরে ধরতেও কষ্ট হয়, এভা সেটা খালি হাতে ধরেছে। না জানি এই এভার কি রহস্য আছে। অ্যাডাম ভয়ে বাবা বলে চিৎকার করলে এভা অ্যাডামকে টানতে টানতে অ্যাডামের রুমে এনে বলে তুমি যদি আর চিৎকার করো তাহলে আমি এসে তোমাকে মারবো। অ্যাডাম তাও কথা না শুনলে এভা অ্যাডামকে চড় দেয়। এবার চোখের মনি আবারও লাল হয়ে যায়। অ্যাডাম ভয়ে একদম চুপ করে থাকে। পরের দিন সকালে অ্যালবার্ট ঘুমন্ত অ্যাডামের মাথায় হাত বুলিয়ে দিতে অ্যাডাম ভয়ে সরে যায়। অ্যালবার্ট বলে ভয় পাচ্ছ কেন? তারপর অ্যাডামকে বুকে জড়িয়ে ধরে। তখনই এভা এসে জিজ্ঞেস করে কি হয়েছে? অ্যালবার্ট বলে অ্যাডাম প্রায় দুঃস্বপ্ন দেখে এমন কেঁপে ওঠে, চিন্তার কিছু নেই। হাক্কা এসে সকালে নাস্তা করতে দেখলে এভা অ্যালবার্টকে বলে আপনি গিয়ে টেবিলে বসুন, আমি অ্যাডামকে নিয়ে আসছি। অ্যালবার্ট যেতেই এভা বলে অ্যাডাম গতরাতে যা দেখেছো সব সত্যি ছিল, খুব জলদি এই দুনিয়ায় তোমার দিন শেষ হয়ে যাবে। খাবার টেবিলে হাক্কা খাবার দিলে অ্যালবার্ট বলে বাহ সবজিটা অনেক মজা হয়েছে। হাক্কা বলে আমি এটা করিনি। এভা বলে আমি আসলে হাক্কাকে একটু সাহায্য করেছি। অ্যালবার্ট বলে সবজি ঝাল লবণ সব আমার পছন্দ মতো হয়েছে। এবার মুখে আবারও সেই শয়তানি হাসি। অ্যাডাম হঠাৎই রেগে বলে বাবা তুমি একে আবার কেন এনেছো? কে আপনি? কি চাচ্ছেন? অ্যালবার্ট অ্যাডামের ব্যবহারে বেশ লজ্জায় পড়ে যায়। অ্যাডাম রাগে খাবারের প্লেট ফেরে দৌড়ে চলে যায়। এভা অ্যালবার্টকে বলে ছোট বাচ্চা তাই হয়তো এমন করছে। অ্যালবার্ট বলে না আসলে গতকাল আমি ওকে অনেক বকেছি, এই জন্যই হয়তো এমন করছে। কিছুক্ষণ পর অ্যালবার্ট অ্যাডামের রাগ ভাঙাতে গেলে অ্যাডাম নিজেই বলে বাবা সরি। অ্যালবার্টও সরি বলে। অ্যাডাম বলে বাবা তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? অ্যালবার্ট অবাক হয়ে বলে বাবা মাঝে মাঝে রাগ করে কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাবে না, প্রমিস। এক কাজ করো তোমার ব্যাগ নিয়ে আসো, আজ তোমাকে বেস ক্যাম্পে নিয়ে যাব, ওখানে তোমার দিব্যা আন্টি আর সন্দীপ আঙ্কেলের সাথে দেখা করাবো। অ্যাডাম অনেক
খুশি হয়ে যায়। বেস ক্যাম্পে আসলে দিভিয়া অ্যাডামকে দেখে অনেক খুশি হয়। অ্যালবার্ট বলে ওর মন ভালো নেই, তাই ওকে নিয়ে আসলাম। দিভিয়া অ্যাডামকে নিয়ে একটা গাছের নিচে বসে আর অ্যালবার্ট ওয়াচ টাওয়ারে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। অ্যাডাম থেকে সব শুনে দিভিয়া বলে, তুমি ভয় পেও না, আমি বাবাকে সব বলবো। এদিকে সন্দীপ জানায় লা রাম্পা নামের বৌদ্ধ পূজারী অ্যালবার্টের সাথে দেখা করতে রাজি হয়েছে। দিভিয়া বলে আজ সে টিমের সাথে হোটেলে ফিরবে না, অ্যালবার্ট তাকে হোটেলে নামিয়ে দিবে। সবাই ক্যাম্প থেকে চলে গেলে হাক্কা আসলে অ্যালবার্ট অ্যাডামকে হাক্কার সাথেই পাঠিয়ে দেয়। অ্যাডাম বলে তার অনেক ভয় করছে, কিন্তু অ্যালবার্ট নেহাত বাচ্চামি ভেবে পাত্তাই দেয় না। অ্যাডাম চলে গেলে অ্যালবার্ট দিভিয়াকে জিজ্ঞেস করে, তুমি টিমের সাথে কেন যাওনি, কোনো সমস্যা হয়েছে? দিভিয়া বলে, স্যার আপনার বাসায় নাকি একটা গেস্ট এসেছে, আপনি তো আমাদেরকে বলেননি। অ্যালবার্ট বলে, বাসায় চলো, পরিচয় করিয়ে দিচ্ছে। দিভিয়া বলে, স্যার আপনি শেষ কবে অ্যাডামের সাথে সময় কাটিয়েছেন? আপনার উচিত ওকে সময় দেওয়া। অ্যালবার্ট রেগে বলে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। দিভিয়া বলে, স্যার মাফ করবেন, কিন্তু আমি আসলে আপনাকে সাহায্য করতে চাচ্ছি। আচ্ছা আপনাদের বাসায় যে এসেছে। কথা শেষ হওয়ার আগেই অ্যালবার্ট বলে, রিসার্চ রিলেটেড কথা থাকলে বলতে পারো, এর বাইরে কোনো কথা না। দিভিয়া চুপ করে গেলে অ্যালবার্ট বলে, ওয়াচ টাওয়ারে গিয়ে লগবুকটা আপডেট করে দাও, তারপর আমি তোমাকে নামিয়ে দিব। অ্যালবার্ট জিপের কাছে আসতে গেলেই দেখে এভা হেঁটে হেঁটে এদিকেই আসছে। এভা বলে, আমি আসলে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছি, ভাবলাম হেঁটেই বাসায় ফিরবো, পরে মনে পড়লো আপনি তো এখানেই আছেন, তাই চলে আসলাম। অ্যালবার্ট বলে, ভালোই করেছো, আসলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে দেখতে চেয়েছিল। এভা বলে, কে? দিভিয়া? অ্যালবার্ট অবাক হয়ে বলে, তুমি নাম জানলে কিভাবে? হয়তো আমিই বলেছিলাম। এভা বলে, না আমি দিভিয়াকে চিনি। আচ্ছা আপনাকে দেখে তো চিন্তায় মনে হচ্ছে কেন? এক কাজ করেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখেন, আমার কোনো কিছু নিয়ে খুব চিন্তা হলে এমনই করি। অ্যালবার্ট চোখ বুঝতেই দিভিয়ার পেছনে কালো ধোঁয়ার মতো কিছু একটা আসে। দিভিয়া এমন আশ্চর্য ধোঁয়া দেখে ভয়ে পেছনে সরতে থাকে, আর ঠিক তখনই ধোঁয়ার মাঝে এভার মুখ দেখা যায়, অর্থাৎ এই সবকিছু এভার কাজ। এভা ধাক্কা দিতেই দিভিয়া নিচে পড়ে যায়, সাথে সাথেই রক্তে মাঠ ভিজে যায়। শব্দ শুনে অ্যালবার্ট দৌড়ে এসে দিভিয়াকে দেখে তাড়াতাড়ি তাকে হাসপাতালে আনে। ডক্টর জানায় দিভিয়া স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক। অ্যালবার্ট বলে, ওকে অন্য কোনো হাসপাতালে শিফট করা যাবে? ডক্টর বলে, এই হাসপাতাল গ্রামে হওয়ায় সুযোগ সুবিধা অনেক কম, তাছাড়াও ব্রিজ ভেঙে গেছে, তাই শহরে নেওয়া সম্ভব না, দেখা যাক কি হয়। হাক্কা হাসপাতালে আসলে অ্যালবার্ট বলে, অ্যাডাম সব জেনে গেছে? হাক্কা বলে, হ্যাঁ। অ্যালবার্ট বলে, আপনি হোটেলে গিয়ে টিমের কাউকে এখানে থাকতে বলেন। এভা তখনও হাসপাতালের সামনেই বসা। রাতে অ্যাডাম অ্যালবার্টকে বলে, বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। অ্যালবার্ট অ্যাডামকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অ্যাডাম বলে, আসতে বলো বাবা, এভা সব শুনতে পাবে। অ্যালবার্ট বলে, কি হয়েছে আগে বলো। অ্যাডাম বলে, বাবা যেদিন ধূমকেতু পড়লো তুমি সেই দিনই এভাকে পেলে, আবার বাসায় আনলে। পরের দিনই এবার যাওয়ার কথা ছিল, কিন্তু সে আবারও এখানে এসেছে। এমনকি দিভিয়া আন্টির সাথে যা হয়েছে সেটা কোনো দুর্ঘটনা না, বরং এটাও এভার কাজ। অ্যালবার্ট বলে, আমি নিজ চোখে দিভিয়াকে পড়তে দেখেছি, আর এভা তখন আমার পাশেই ছিল। অ্যাডাম বলে, সেটাই তো বলছি, যা দেখছো তা সত্য না। এই এভা তোমাকে যেমন দেখায় সে আসলে অমর না, আসলে সে হলো ধূমকেতু, অর্থাৎ পৃথিবীতে যে ধূমকেতু পড়েছে এভাই সেই ধূমকেতু। তখনই এভাকে সেই কালো ধোঁয়ার রূপে ধূমকেতুর ভাঙা টুকরো ধরে থাকা অবস্থায় দেখা যায়। অ্যালবার্ট বলে, আমি তো ভেবেছিলাম এভা তোমার বন্ধু, এসব কি বলছো? তোমাকে কে শিখিয়েছে? চলো ঘুমাতে যাবে। অ্যালবার্ট অ্যাডামকে শুইয়ে দিয়ে বলে, তুমি তো আমাদের দিল্লির বাসার ওয়াচম্যানকেও ভয় পেতে, এখন তো আর ভয় পাও না। এটাও তেমনই বলেই অ্যালবার্ট চলে যায়। অ্যাডাম ভয়ে তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করে চুপ করে শুয়ে থাকে। হঠাৎ রুমের সব আলো কাঁপতে দেখে ভয়ে কম্বল মুড়ি দেয়। একটা কিছুর শব্দে তাকিয়ে দেখে এভা তার কালো ধোয়ার রূপ নিয়ে দরজার নিচ থেকে আসছে। এভা এসে অ্যাডামের গলা চেপে বলে, তুমি নিজেকে অনেক চালাক ভাবো, তোমাকে নিতেই আমি এখানে এসেছি। 9 দিন পূর্ণ হলে আমি তোমাকে নিয়ে যাব, আর তুমি যদি কাউকে বলো তাহলে তাকেও মরতে হবে, বলেই অ্যাডামকে ছেড়ে দেয়। অ্যাডামের গলার সব শিরা কেমন যেন কালো হয়ে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। পরের দিন সকালে অ্যালবার্ট অ্যাডাম এবং এভাকে নিয়ে বৌদ্ধ মন্দিরে সেই প্রাচীন পূজারী রাপ্পার সাথে দেখা করতে আসে, কিন্তু এভা মন্দিরে ঢুকতে চায় না। এভা বলে সে বাইরেই ঘুরবে। অ্যালবার্ট রাপ্পাকে জিজ্ঞেস করে, আপনি এই ধূমকেতুকে ভয় পান? রাপ্পা জানায়, না। তুমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করো না, তাহলে তুমি কোন উত্তরের খোঁজে এসেছো, আর তোমাকে এত ভয় দেখাচ্ছে কেন? অ্যালবার্ট বলে, সে
যুক্তি ছাড়া কিছুই বিশ্বাস করে না, তবে দুনিয়ার এই একাকিত্বকে তার অনেক ভয় করছে। রাপ্পা বলে, চোখ খুলে আলোর সন্ধান করো, না হলে কালো ছায়া তোমার এবং তোমার ছেলের জীবন উলটপালট করে দিবে। তোমার একমাত্র দায়িত্ব তোমার ছেলেকে রক্ষা করা, বলেই চলে যায়। অ্যালবার্ট অ্যাডামের কাছে আসলে অ্যাডাম এভাকে দেখিয়ে বলে ও ওই মন্দিরে আসতে পারবে না, কারণ এখানে সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে। রাতে অ্যালবার্ট হাসপাতালে দিবিয়াকে দেখতে আসে। সন্দীপ বলে, স্যার, দিবিয়ার অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে, তবে তার মাজার হাড় আর পাঁজর ভেঙে গেছে। এখন প্রশ্ন হলো সে কোমা থেকে কবে উঠবে আর সেদিন কি হয়েছিল। অ্যালবার্ট বলে, আমিও বুঝতে পারছি না, মনে হয় পা পিছলে। সন্দীপ থামিয়ে দিয়ে বলে, না স্যার, ওই সাইডটা অনেক মজবুত, সেখান থেকে পিছলে পড়া সম্ভব না। আমি অবশ্য সেদিন দিবিয়াকে আপসেট দেখেছিলাম, সে ইচ্ছা করেই লাভ দিল নাকি। অ্যালবার্ট ঝাড়ি দিয়ে বলে, আন্দাজে কিছুই বলবে না। সন্দীপ বলে, আমি হয়তো বেশিই ভাবছি, আপনি যান, আমি এখানেই থাকবো। এদিকে রাত হয়ে গেছে। হাক্কার বাসায় ফেরার সময় হয়ে গেলে অ্যাডাম হাক্কাকে বলে, আমাকে একা রেখে যাবেন না। হাক্কা তার গলার মালা দিয়ে বলে, এটা থাকলে ভয়ের কিছুই নেই। তখনই এভা আসলে অ্যাডাম ভয়ে চলে যায়। এভা বলে, হাক্কা, রাত হয়ে গেছে, পাহাড়ি রাস্তা দিয়ে যেতে কষ্ট হবে, এটা নিয়ে যান। হাক্কা বলে, সে চিন্তা আপনাকে করতে হবে না, বলেই আলো নিয়ে চলে যায়। এবার চারিপাশ সেই কালো ধোঁয়ায় ছেয়ে যায়। হাক্কা যেতেই এবার সারা বাসা জুড়ে অ্যাডামকে খোঁজে, আর অ্যাডাম নিজেকে বাঁচাতে সব মোম নিভিয়ে লুকাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ নিজেকে রক্ষা করতে পারে না। এবার তাকে গলা চেপে দেওয়ালে ঠেসে ধরে বলে, তোমাকে কতবার বলেছি আমার বিষয়ে কাউকে বলবে না। তুমি সেদিন বাবাকে সব বলেছ, আবার মন্দিরের ভিতরে যেতে পারবো না সেটাও বলেছ। আমার কাছ থেকে তুমি কিছুই লুকাতে পারবে না। হঠাৎই এভা জানালায় তাকিয়ে দেখে হাক্কা তাকে দেখছে, সাথে সাথে অ্যাডামকে ছেড়ে দেয়। হাক্কা নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছিল, আর এবার কালো ধোঁয়া হাক্কার পিছু পিছু যাচ্ছে। হাক্কা ভয়ে সাইকেল থেকে পড়ে যায়। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিল না বলে বারবার ম্যাচের কাঠি জ্বালাচ্ছিল। কালো ধোঁয়ার মাঝে এবার চেহারা ফুটে ওঠে, এবার হাতে হারিকেন। সেই আলোতে দেখা যায় এবার কালো ধোঁয়া হাক্কাকে গ্রাস করে ফেলছে। এদিকে অ্যালবার্ট ভিলায় ফিরে আসে, আর এভা তখন সাজছে। তার চোখের মনি ধূমকেতুর রঙের মতোই লাল। অ্যালবার্ট দেখে অ্যাডাম ঘুমাচ্ছে। অ্যাডামের রুম থেকে বের হয়ে এভাকে দেখে অ্যালবার্ট কেমন ভাবে যেন তাকায়। এভা বলে, আপনি যা দেখছেন তা সবই মিথ্যা। অ্যালবার্ট সোফায় বসে অ্যানির কথা ভাবতে থাকে। আসলে অ্যানিকে হারানোর পর থেকে অ্যালবার্ট এমন রক্তরা স্বভাবের হয়ে গেছে, এই জন্য সবসময় নিজের অজান্তেই অ্যাডামের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। তখনই এভা অ্যানির রূপ নিয়ে অ্যালবার্টকে ম্যানিপুলেট করতে আসে। এভা অ্যানি সেজে অ্যালবার্টকে বলে, কখনো ভেবে দেখেছো আমরা যদি অ্যাডামকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত না নিতাম তাহলে আজ আমরা একসাথে থাকতাম। অ্যাডাম আমাদের জীবনের অনেক বড় একটা অভিশাপ, ওর জন্য তুমি আমি আলাদা হয়ে গেছি, এমনকি ওর জন্য তোমার জীবনে কোনো সুখ শান্তিও নেই। ওকে আমাকে দিয়ে দাও, আমি ওর মা, আমি ওকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। অ্যালবার্ট অবাক হয়ে বলে, এসব তুমি কি বলছো? তখনই এবার চোখের মনি লাল হয়ে যায়, সাথে সাথে অ্যালবার্টের ঘোর ভেঙে যায়। সে এভাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে অ্যাডামের কাছে আসে। এদিকে অ্যাডাম আগে থেকেই রেডি হয়ে বসেছিল। অ্যালবার্ট অ্যাডামকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে এভা উপরে দাঁড়ানো। অ্যালবার্ট তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে একটা ফাঁকা জায়গায় এসে গাড়ি থামায়। অ্যালবার্ট অ্যাডামকে বলে, তুমি ঘুমিয়ে যাও, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। অ্যাডাম বলে, কথা দাও বাবা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি অনেক ভালো বাচ্চা হয়ে যাব। অ্যালবার্ট কথা দেয় সে কখনো অ্যাডামকে ছেড়ে যাবে না, তারও তো অ্যাডাম ছাড়া কেউই নেই। সকাল হওয়ার সাথে সাথে অ্যালবার্ট তাদের বেসে এসে অ্যাডামকে সন্দীপের কাছে দিয়ে বলে, আমি না আসা পর্যন্ত ওকে একা ছাড়বে না, আমি জরুরি একটা কাজ শেষ করে আসছি। অ্যালবার্ট ভিড়ায় ফিরে স্টোর রুম থেকে ধূমকেতু সেই টুকরো নিতে এসে দেখে টুকরোটা সেখানে নেই। অ্যালবার্ট সারা বাসায় হাক্কাকে খুঁজতে আসলে তাকে না পেয়ে জ্যাকেট নিতে এসে দেখে অ্যালবার্টের সব ছবির মুখের উপরে লাল রং করা। অ্যালবার্ট থানায় রিপোর্ট করতে আসলে অফিসার তার কথা বিশ্বাসই করে না। অ্যালবার্ট বলে, স্যার, ওই মেয়েটার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হাসপাতালে কোমায়, আর বাসায় কেয়ারটেকার হাক্কাও মিসিং। অফিসার বলে, ওই মেয়েটা পা পিছলে পড়ে গেছে, এটা আপনিই বলেছিলেন, আর আপনার কেয়ারটেকার যেহেতু আদিবাসী তাই হয়তো সে জঙ্গলে তার সঙ্গীদের কাছে গেছে, আমি কোনো সাহায্য করতে পারবো না। অ্যালবার্ট হতাশ হয়ে অ্যাডামকে নিতে আসে। রাস্তার মাঝে এভাকে দেখে গাড়ি ঘোরাতে গেলেই গাড়ি পাথরের সাথে ধাক্কা খায়, ফলে অ্যালবার্ট অজ্ঞান হয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। সন্দীপ বলে, বাবা তো
এখনো আসলো না, চলো লজে যাই। অ্যাডাম বলে না, বাবা বলেছিল আমাকে বৌদ্ধ মন্দিরে নিয়ে যাবে, আর যদি তার আসতে দেরি হয় তাহলে অন্য কেউ নিয়ে যাবে। বাচ্চাটার মাথায় বুদ্ধি আছে, কারণ এভা কখনোই বৌদ্ধ মন্দিরে ঢুকতে পারবে না। সন্দীপ নীরবকে বলে তুই হেঁটে হোটেলে ফিরে যা, আমি ওকে বৌদ্ধ মন্দিরে রেখে আসছি। অ্যালবার্টের জ্ঞান ফিরে দেখে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেসে গিয়ে কাউকে না পেয়ে হোটেলে আসে। নীরব জানায় অ্যাডাম সন্দীপের সাথে বৌদ্ধ মন্দিরে গেছে। এদিকে অ্যাডাম সন্দীপকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মন্দিরে যেতে বলে, কিন্তু পাহাড়ি রাস্তা আর অন্ধকার হওয়ায় সন্দীপ বলে জোরে চালালে দুর্ঘটনা ঘটবে। অ্যাডাম বলে ধীরে ধীরে গেলে তার থেকেও বড় বিপদ হবে। একটু সামনে দিতে দেখে একটা মহিষ রাস্তায় পড়ে আছে। অ্যাডাম বলে আপনি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যান। সন্দীপ অ্যাডামের কথা না শুনে মহিষ বেঁচে আছে কিনা সেটা দেখতে যায়। এই সুযোগে এভা এসে জিপ থেকে বেলচা নিয়ে সন্দীপের মাথায় জোরে বাড়ি মারে। অ্যাডাম দৌড়ে বনের মধ্যে গেলে এভা অ্যাডামকে ধাওয়া করতে থাকে। এভা অ্যাডামকে প্রায় ধরেই ফেলবে। অ্যাডাম কোনো রকমে নিজেকে ছাড়িয়ে দেখে সামনে কিছু বাসা। সে দৌড়ে গিয়ে সেখানে পড়লে সেখানে থাকা কিছু আদিবাসী তাকে তুলে নেয়। অ্যাডামের কাছে হাক্কার মালা দেখে আদিবাসীদের সর্দার বুঝে যায় হাক্কার সাথে অ্যাডামের কোনো সম্পর্ক আছে, আর অ্যাডাম কোনো বিপদে পড়েছে। রাতে বিশেষ এক অনুষ্ঠান করে, ফলে এভা সীমা পেরিয়ে আর এগোতে পারে না। ফলে এভা সেখান থেকে সরে যায়। এদিকে মন্দিরের পথে সন্দীপের গাড়ি আর রক্ত দেখে অ্যালবার্ট বনের মধ্যে আসে। সেখানে অ্যাডামের ব্যাগ দেখে সামনে তাকাতেই দেখে সেখানে কিছু আদিবাসীর বাসা। আদিবাসীদের আস্থানায় গিয়ে সবাইকে ঘুমাতে দেখে সব ঘরের মধ্যে অ্যাডামকে খোঁজে। একটা ঘরে ঢুকে দেখে অ্যাডাম ঘুমিয়ে আছে, তার পাশেই হাক্কা শুয়ে আছে, কিন্তু সে অনেক অসুস্থ, কোনো কথাও বলতে পারছে না। অ্যালবার্ট তাড়াতাড়ি অ্যাডামকে নিয়ে সেখান থেকে বের হয়। কিছুক্ষণ পর অ্যাডামের ঘুম ভাঙলে সে অ্যালবার্টকে দেখে। অ্যাডাম খুশি হবে কি উল্টা ভয়ে কোল থেকে নেমে দৌড় দেয়। অ্যালবার্ট অ্যাডামকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে দৌড়াতেই থাকে। হঠাৎই এবার সামনে আসে আর অ্যালবার্ট মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে অ্যালবার্টের জ্ঞান ফেলে দেখে সে একটা সোফায় শোয়া। ডক্টর এনায়েতকে দেখে অ্যালবার্ট অবাক হয়ে বলে স্যার আপনি এখানে কিভাবে, আর অ্যাডাম কোথায়? এনায়েত বলে গতকাল কিছু আদিবাসী তোমাকে বেহুশ অবস্থায় বনের মধ্যে পেয়েছিল, তারাই তোমাকে এখানে এনেছে। আমি টিমের দিব্যা, সন্দীপ আর হাক্কার সাথে দেখা করেছি। গত 10 ঘন্টায় অবচেতন অবস্থায় তুমি আমাকে যা যা বলেছো তাছাড়া আমি আর কিছুই জানি না। এখন আমি তোমাকে যা বলতে চাচ্ছি সেটা মন দিয়ে শুনবে। অ্যালবার্ট কিছুই বুঝতে পারে না। অ্যালবার্ট জিজ্ঞেস করে স্যার এভা কই? এনায়েত বলে এভার আসলে কোনো অস্তিত্বই নেই। অ্যালবার্ট চমকে বলে এসব কি বলছেন? এনায়েত বলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ডার্ক সাইড থাকে। তোমার অজান্তেই তুমি নিজের মনে অ্যাডামের জন্য যেই ঘৃণা তৈরি করেছো সেটাই তোমার সেই অন্ধকার দিক। অ্যাডামের দুষ্টুমির জন্য তোমাকে মানুষের কথা শুনতে হয়েছে। অ্যানের মৃত্যুবার্ষিকীতে জেমস অ্যাডামের দোষগুলো যখন তোমাকে বলছিল, এমনকি অ্যাডামকে দেখে অ্যানিকে হারানোর কষ্টটা বারবার মনে পড়া, এই সব কিছু তোমাকে ধীরে ধীরে সেই অন্ধকারের দিকে নিয়ে গেছে, আর অ্যাডামের প্রতি তোমার ঘৃণাকে আরো বাড়িয়ে দিয়েছে। একটা পর্যায়ে গিয়ে তোমার ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে তোমার ভালো দিক আর অন্ধকার দিকে সংঘর্ষ হয়। ঠিক তখনই অ্যাডামের প্রতি তোমার ঘৃণাকে সঠিক প্রমাণ করতে তোমার অবচেতন মনে এভার জন্ম হয়, আর তোমার ছবির উপরে অ্যাডামে লাল দাগ দিয়ে এভাই যে তুমি সেটা বোঝাতে চেয়েছিল। অর্থাৎ এভা আর কেউ নয়, বরং তোমার নিজেরই অন্ধকার দিকের নাম এভা। অর্থাৎ সেদিন বাসায় ফিরে এভার অ্যাডামের দিকে তাকানো সেটা এভা নয়, বরং অ্যালবার্টই ছিল। তুমি আসলে বায়োপোলার সিজোফ্রেনিয়ার আক্রান্ত। এভাকে তুমি একাই দেখেছো। এনায়েতের কথাগুলো অ্যালবার্ট বিশ্বাসই করতে পারছিল না। এনায়েত বলে ভালো করে সব মনে করো, যেদিন পৃথিবীর কাছাকাছি থেকে ধূমকেতু চলে যায় সেদিন এই দৃশ্য দেখার সময় তুমি কিন্তু একাই ছিলে। হয়তো এই সময় তুমি এভা নামক চরিত্রের জন্ম দাও। সেদিন তুমি একাই বাসায় ফিরেছিলে। সেদিনের কথা কি মনে আছে? হাক্কা এবং অ্যাডাম অবাক হয়ে অ্যালবার্টকে দেখছিল। এটাই ছিল সেই কারণ। অ্যালবার্ট সেদিন একাই ছিল, কিন্তু তার হাতে এমন ভাবে ছিল মনে হচ্ছিল সে কাউকে উঠিয়েছে। এরপর সকালবেলা বনে নেকড়ের আক্রমণ থেকে যান বাঁচিয়ে ফিরে অ্যালবার্ট বেশ চিন্তায় ছিল, তাই সে ঘুমিয়ে যায়। তখন অ্যাডাম তাকে দেখতে আসলে অ্যালবার্ট নিজেকে এভা মনে করে অ্যাডামের সাথে পরিচিত হয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। এই প্রথম বাবার এত ভালো ব্যবহারে অ্যাডাম অনেক খুশি হয়ে যায়। অ্যালবার্ট অ্যাডামকে এভা হয়ে দেওয়ালে আঁকার অনুমতি দেয়। আবার অ্যালবার্টের রূপে এসে বকা দিয়ে নিজে উপরে গিয়ে অ্যাডামের দিকে তাকিয়ে হাসে। অ্যাডাম বুঝে যায় তার বাবার আচরণ অস্বাভাবিক। বাবাকে হারানোর ভয়ে সেদিন অ্যালবার্টকে সব জানাতে চাচ্ছিল, কিন্তু অ্যালবার্ট নিজেই এভা সেজে এসে অ্যাডামকে হুমকি দেয়। ওই যে ধূমকেতু ধরার দৃশ্যটা সেটাও ছিল অ্যালবার্টের কল্পনা। এমনকি অ্যালবার্ট সেদিন অ্যাডামকে চড়ও মেরেছিল। রাতে বাবার থেকে এত বাজে আচরণ পেয়ে সকালে
অ্যালবার্ট যখন তার সামনে আসে তখন অ্যাডাম ভয় পেয়ে যায়। এই জন্য অ্যাডাম প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে বাবা কাছে টানলে তার ভয় কমে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার এভার চরিত্রে কথা বলতে দেখে আর ডাইনিং টেবিলে তোমাকে একা একাই এভার সাথে কথা বলতে দেখে অ্যাডাম প্রথম এভার সাথে কথা বলার চেষ্টা করে। এতে কাজ না হলে সে তোমার টিমের তার ক্লোজ দিব্যাকে সব জানায়। দিব্যা যখন তোমার সাথে কথা বলার চেষ্টা করে তখন তোমার ভিতরের এভার দিব্যাকে ঝুঁকি মনে হলে তুমি নিজের অজান্তে দিব্যাকে ধাক্কা দাও। তবে তোমার ছেলের বয়স 7 বছর হলেও সে অনেক চালাক। সে যখন বুঝতে পারে তুমি অ্যালবার্টের রূপে আছো তখন সে এভার বিষয়ে তোমাকে জানানোর চেষ্টা করে, কিন্তু আফসোস এই কথাগুলো তোমার ভেতরে এভাকে জাগিয়ে দেয় আর আবারও তুমি অ্যাডামের উপরে হামলা করো। বৌদ্ধ মন্দিরের লারাম্পা তোমার ভেতরের ডার্ক সাইডটা বুঝে যায়, তাই সে তোমাকে হুঁশিয়ার করে দেয়। অ্যাডাম আসলে সবসময় তোমাকে এবার সত্যটা দেখানোর চেষ্টা করেছে, কখনো কথা বলে কখনো ছবির উপরে মার, কিন্তু তুমি বুঝতে পারোনি। এমনকি হাক্কা এবং সন্দীপের উপরও তুমি আক্রমণ করেছো। সন্দীপের আঘাত বেশি গভীর না হয় সে সুস্থ আছে, হাক্কার হয়তো আরো 2 মাস বিছানাতেই থাকতে হবে। দিব্যা এখনো কোমায়। অ্যালবার্ট বলে তাহলে আমার ছেলে অ্যাডাম কই? এনায়েত বলে এর উত্তর তুমি ছাড়া আর কেউ জানে না, কারণ এভা তোমার ভেতরেই আছে। এভাই বলতে পারবে তুমি অ্যাডামকে কোথায় রেখেছো। সবকিছু ভেবে অ্যালবার্ট বলে আপনি ভুল স্যার, আমি কোনো অবস্থাতেই আমার ছেলেকে আঘাত করব না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আমি এভাকে দেখেছি, তার কথা শুনেছি। এনায়েত বলে অ্যালবার্ট তুমি আগে মনে করার চেষ্টা করো তুমি অ্যাডামের সাথে কি করেছো। আজ 8ম দিন, তোমার কাছে আর 1 দিন সময় আছে। তুমি অ্যাডামকে খুঁজে না আনতে পারলে আমি পুলিশকে ডাকবো। খুব বেশি দেরি হওয়ার আগে অ্যাডামকে খুঁজে বের করো। অ্যালবার্ট তখনই জিপ নিয়ে বের হয়ে বৌদ্ধ মন্দিরে এসে লারাম্পাকে বলে আমি জানি এবার সত্যিই আছে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? লারাম্পা বলে তোমার গল্প তুমি নিজেই লিখছো, এর শেষটাও তোমার হাতে। তোমার যদি মনে হয় এবার সত্যিই আছে তাহলে ওকে খুঁজে বের করো, আর যদি মনে হয় সে তোমার ভেতরের ভয় থেকে তৈরি তাহলে নিজের ভেতরে গিয়ে সব প্রশ্নের উত্তর খোঁজো, সেই তোমাকে সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি আনবে। অ্যালবার্ট প্রথমে এভাকে যেখানে দেখেছিল সেই জায়গায় যেতে গেলে পথে বনের সেই আদিবাসী গ্রুপ তাকে থামিয়ে জিজ্ঞেস করে গতকাল সে যে বাচ্চাটাকে নিয়ে গেল সে কোথায়? অ্যালবার্ট বলে বাচ্চাটা তার ছেলে, সে তাকেই খুঁজতে যাচ্ছে। লোকগুলো বলে তুই আসলে একটা পশু, তুই হাক্কাকে মেরেছিস আর নিজের ছেলেকেও গায়েব করে দিয়েছিস, তোকে আজ মরতে হবে। আদিবাসীরা অ্যালবার্টের উপরে হামলা করলে অ্যালবার্ট তাদের মারে ঠিকই, কিন্তু এক পর্যায়ে তারা অ্যালবার্টকে পরাস্ত করে ফেলে। তখনই আদিবাসীদের প্রধান এসে তাদেরকে থামালে অ্যালবার্ট বলে আমি ছাড়া আর কেউ আমার ছেলেকে খুঁজতে পারবে না, আমার ছেলেকে না পেলে আমি ফিরে এখানেই আসবো। প্রধান বলে যা গিয়ে নিজের ছেলেকে খোঁজ, তাকে যদি না পাস অথবা হাক্কার কিছু হয়ে যায় খবরদার এই বনে কোনো দিনও আসবি না। অ্যালবার্ট জঙ্গলের সেই স্থানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। সেদিনের সেই নেকড়ে আবারও তার উপরে হামলা করতে আসলে অ্যালবার্ট ভয়ে পেছনে না সরে নেকড়ের দিকে এগিয়ে যায়। নেকড়ে অ্যালবার্টের সাহস আর তার হাতে আগুন দেখে পালিয়ে যায়। অ্যালবার্ট এভাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর এভা এসে অ্যালবার্টের পেছনে দাঁড়ায়। অ্যালবার্ট বলে অ্যাডাম কোথায় এভা? আমি নিশ্চিত তুমি জানো অ্যাডাম কোথায়। এভা বলে তুমি আমার এই চেহারা এত জলদি ভুলে গেলে? অ্যালবার্ট আমার এমন একটা চেহারা দরকার ছিল যেটা তুমি ভুলে গেছো। এই চেহারা তোমার প্রিয় শিক্ষিকা মিস মার্সি, যাকে তোমার অজান্তেই তুমি অনেক মিস করো। ওই যে গল্পের শুরুতে অ্যালবার্ট তার একটা টিচারকে খাম দিল না, এভা তার কথাই বলছে। এভা বলে তোমার ছেলেকে তোমার জীবনে এনে অনেক বড় ভুল করেছো। তোমার ছেলে না থাকলে কোনো পিছুটান থাকবে না, তাহলে তুমি জীবনে আরো উন্নতি করতে পারবে। তুমি তো তোমার ছেলেকে ভুলে গিয়েছিলে। অ্যাডামকে আমাকে দিয়ে দাও আর আজীবনের জন্য স্বাধীন হয়ে যাও। অ্যালবার্ট কান্না করতে করতে বলে না আমি দিতে পারবো না। এভা বলে কেন পারবে না? অ্যালবার্ট বলে কারণ আমি ওকে ভালোবাসি, ও আমার ছেলে, ও ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে নেই। তুমি আসলে কি তা আমি জানি না, তবে তোমাকে কথা দিচ্ছি আমার ছেলেকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। এই কথা শুনে এভা থমকে যায়। এভা বলে আদিম যুগের মানুষরা ঠিক আমাদের মতোই ছিল, কিন্তু এই পৃথিবী তাদেরকে বদলে দিয়েছে। তাদের হাতে এমন অস্ত্র দিয়েছে যা দিয়ে সব জয় করা যায়, আর সেটা হলো ভালোবাসা, স্নেহ আর মনুষ্যত্ব। একমাত্র এই ভালোবাসা দিয়েই আমাকে হারানো সম্ভব, আর সেটা তুমি ব্যবহার করেছো। অ্যাডামের প্রতি তোমার ভালোবাসা কতটা সত্য আমি দেখতে চাই। আকাশের ওই লাল রং চলে গেলে আমিও চলে যাব। তার আগে তোমাকে অ্যাডামকে খুঁজে বের করতে হবে, না হলে অ্যাডামকে আমি আমার সাথে নিয়ে যাব। আর মাত্র কয়েক মিনিট আছে অ্যালবার্ট। অ্যালবার্ট কান্না করতে করতে বলে কিন্তু আমি আমার ছেলেকে কোথায় রেখেছি, প্লিজ বলো। কিন্তু এভা কোনো কথা না বলে হাওয়ায় মিলিয়ে যায়। অ্যালবার্ট কি করবে কিছুই বুঝতে পারে না। এত বড় জঙ্গলে সে কোথায় খুঁজবে অ্যাডামকে? হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই অ্যানির আত্মা এসে
অ্যালবার্টের মুখে হাত দিলে অ্যালবার্ট বলে, অ্যানি, আমি অ্যাডামকে বাঁচাতে পারলাম না। অ্যানি ইশারা করে একটা দিক দেখিয়ে গায়েব হয়ে যায়। অ্যালবার্ট তাড়াতাড়ি সেদিকে গিয়ে অ্যাডামকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে বড় বড় পাথর ছাড়া আর কিছুই নেই। অ্যালবার্ট লক্ষ্য করে একটা পাথরের মুখে কিছু পাথর দিয়ে আটকানো। সে তাড়াতাড়ি পাথরগুলো সরাতেই দেখে অ্যাডাম মাটিতে পড়ে আছে। অ্যালবার্ট তাড়াতাড়ি অ্যাডামকে বুকে জড়িয়ে বাইরে এনে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তার ডাকে সাড়া দেয় না। তাহলে কি শেষ পর্যন্ত অ্যালবার্ট অ্যাডামকে বাঁচাতে পারলো না? অ্যালবার্ট অ্যাডামকে বুকে জড়িয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও। তখনই অ্যাডাম বাবা বলে ডেকে ওঠে। অ্যাডামকে ফিরে পেয়ে অ্যালবার্ট অনেক খুশি হয়। সে তার করা সব ভুল বুঝতে পারে। সে যদি অ্যাডামকে আগলে রাখতো তাহলে আজ অ্যাডামকে এতটা কষ্ট পেতে হতো না। অ্যালবার্ট অ্যাডামকে কপালে চুমু দিয়ে বলে, বাবা তোমাকে অনেক ভালোবাসে অ্যাডাম। অ্যাডাম বলে, বাবা আমিও তোমাকে ভালোবাসি। অ্যাডাম এবং অ্যালবার্ট পাহাড়ের চূড়ায় আসতেই দেখে আকাশ থেকে লাল আভা চলে গেছে, অর্থাৎ এভা চলে গেছে। সাথে সাথেই সব জায়গায় বিদ্যুৎ চলে আসে। অ্যালবার্ট জিজ্ঞেস করে, আমি এখনো একটা প্রশ্নের উত্তর খুঁজছি, যার উত্তর শুধু তুমিই বলতে পারবে। এভা কি সত্যিই ছিল? অ্যাডামের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যায়। তার মানে কি এভা সত্যিই ছিল? সকাল হয়ে যায়। আমাদের সেই গুহা দেখানো হয় যেখানে অ্যাডামকে পাওয়া গিয়েছিল। মনে আছে এনায়েত এই জঙ্গলের মাঝের এক গুহার কথা বলেছিল, যে গুহার গায়ে এই ধূমকেতুর ছবি আছে, আর বলা হয়েছে সেটা 100 বছর আগে এসেছিল আর ভবিষ্যতেও আসবে। এইটাই সেই গুহা। গুহার গায়ে আদিম যুগের কিছু চিত্র দেখা যায়। একটা ছবিতে আগুনের পাশে কিছু মানুষ বিশেষ কোনো পূজা করছে, তার পাশের ছবিতে কিছু মানুষ যুদ্ধ করছে, আর কিছু মানুষ ধূমকেতুর পূজা করছে। আর এই ছবিটা দেখতে একদম এভার ভয়ঙ্কর রূপের মতো, অর্থাৎ এভা সত্যি এসেছিল। যখনই পৃথিবীতে ভালোবাসা, স্নেহ আর মনুষ্যত্ব কমে যাবে, তখনই এভা এসে খুব কাছের মানুষগুলোকে নিয়ে যাবে, যাদের আমরা ঠিকই ভালোবাসি কিন্তু মূল্যায়ন করি না। এই জন্যই তো বলি, মূল্যবান মানুষগুলোকে কখনোই অবহেলা করবেন না। যাদের খুশি রাখার জন্য এতটা কষ্ট করছেন, তারা যদি আপনাকে যখন দরকার তখন না পায়, তখন কারি কারি টাকা দিলেও তারা যদি আপনাকে যখন দরকার তখন না পায়, এরপর কারি কারি টাকা দিলেও তাদের ভালোবাসা আর পাবেন না। জীবনে সবকিছুরই একটা ভারসাম্য থাকা জরুরি, অতিরিক্ত কিছুই ভালো না। এবার আসি থিওরিতে। আমার মনে হয় এভা সত্যিই ছিল, কারণ দোকানে এভার সাথে দোকানদারের ব্যবহার নিশ্চয়ই মনে আছে। আর এভা অ্যাডামের রুমের দরজা বন্ধ থাকা অবস্থাতেও গিয়েছিল। এভা অ্যালবার্টের কল্পনা হলে এগুলো সম্ভব ছিল না। আর এভা অ্যালবার্টের কল্পনা হলে অ্যাডাম কিভাবে জানলো এভা আসলে ধূমকেতু আর সে মন্দিরে যেতে পারবে না? ডক্টর এনায়েত অ্যালবার্টকে বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে এভা আসলে অ্যালবার্টের কল্পনা, কিন্তু বিষয়টা এমনও হতে পারে যে এভা যেহেতু রূপ বদল করতে পারে, তাই সে সবার সামনে অ্যালবার্টের রূপ নিয়ে তাদেরকে আক্রমণ করেছে, যেমন হাক্কা এবং সন্দীপকে, যেন সবাই অ্যালবার্টকেই দোষী মনে করে। আর বাসায় হাক্কার সামনে অ্যালবার্ট সেজে সব কথা বলেছে। তবে আপনার কি মনে হয়, আসলেই কি এভা ছিল? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।